ভয়ের কথার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের ভয়ের কথার নতুন শিহরণ জাগানো ভয়ের গল্প। এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শফিকুল। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি হচ্ছেন তার নানা এবং নানি। ঘটনাটি যখন ঘটে তখন সময় 1978 সাল। ওনার নানা এখনও জীবিত আছেন। তার বর্তমান বয়স 95+ হয়ে গেছে আনুমানিক। উনি ঘটনাটি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করি। আমার দাদার নাম হাশেম, বয়স অনেক, বর্তমান বয়স আনুমানিক 95+ হবে। নানার আগে পানের বরফ ছিল। তখন সময়টি ছিল 1978 সাল। নানা পানের বরজ থেকে পান ভাঙতেন এবং তা বিক্রয় করার জন্য অনেক দূরে হাটে নিয়ে যেতেন। হাটের নাম ছিল কালীগঞ্জ। হাটে যাওয়ার পথে রাতুগ্রাম নামে একটি গ্রাম পড়ে। সেখানে কিছু ভয়ঙ্কর জায়গা রয়েছে, কবরস্থান, শ্মশান, বাঁশঝাড়, এমন আরও অনেক ভয়ঙ্কর জায়গা সেখানে রয়েছে। এই সমস্ত জায়গায় সচরাচর বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। তখনকার সময় হাট জমে উঠত সন্ধ্যার সময়, আর সেই সময় আজকের মতো এমন উন্নত কোনো যোগাযোগ ব্যবস্থাও ছিল না। ভ্যান বা গাড়িও তেমন যোগাযোগ ব্যবস্থা ছিল না। যারা হেঁটে যেতেন তারা অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতেন এবং হেঁটে হেঁটে আবার বাড়িতে ফেরত যেতেন। ঘটনার দিন নানার যথারীতি পান ভাঙার পর গুছিয়ে নিতে নিতে অনেক দেরি হয়ে যায়। তারপর সে পানের গাদা মাথায় করে নিয়ে গ্রামের আঁকা বাঁকা মেথোপথ দিয়ে হাটের উদ্দেশ্যে এগোতে থাকেন। তার হাতে আগের যুগের টর্চ লাইট এবং বাজার রাখা একটি খালই। যাওয়ার সময় তেমন কোনো ঘটনা ঘটেনি তার সাথে। এক পর্যায়ে নানা হাটে পৌঁছান এবং সেদিন পানের বাজার খুবই ভালো ছিল। নানা ভালো দামে পান বিক্রি করেন। এদিকে হাটে যাওয়ার আগে নানি বাজারে একটি লিস্ট নানাকে ধরিয়ে দিয়েছিলেন। হাট থেকে ফেরার সময় লিস্ট অনুযায়ী সে বাজারগুলো কিনে আনতে বলেন। পান বিক্রি শেষে নানা বাজার থেকে সেই খালয়ের মধ্যে তার কেনা সামগ্রীগুলো রাখেন। সবশেষে তিনি মাছ কিনতে যান। তিনি বাজারে গিয়ে দেখতে পেলেন যে বড় ইলিশ মাছ উঠেছে। যেহেতু নানার সেদিন বিক্রি ভালো ছিল তাই নানার কাছে ভালো টাকাও ছিল, আর এই কারণেই তিনি বড় বড় দুটি ইলিশ মাছ কেনেন এবং বাজার করতে করতে অনেক রাত হয়ে যায় নানার। শেষ দিকে এমন অবস্থা হয় বাজারে প্রায় সব দোকান বন্ধ হয়ে যায়। অনেক লোক দেখা যায় যে বাড়িতে চলে গেছে। এই কারণে নানা একা একাই বাড়ির পথে রওনা দেয়। রাস্তায় আসার সময় রাতু গ্রামের একটি ভয়ঙ্কর বাঁশঝাড়ের নিচ দিয়ে তাকে আসতে হয়। তিনি যখন একা একা বাঁশঝাড়ের নিচ দিয়ে আসছিলেন তখন তিনি হঠাৎ দেখতে পান দুটো বাঁশ রাস্তা বন্ধ করে রাস্তার সাথে প্রায় মিশে পড়ে আছে। নানা ব্যাপারটা আন্দাজ করতে পারেন। তিনি জানেন যে রাতের বেলা এভাবে বাঁশ যদি দেখে তাহলে এই বাঁশের উপর দিয়ে পার হতে কেউ চেষ্টা করে যদি, তাহলে যখনই এক পা ওই বাঁশের উপরে রাখবে সাথে সাথে ওই বাঁশটি দাঁড়িয়ে যাবে আর ওই লোকটি ছিটকে অনেক দূর পড়বে। এমনও হতে পারে যে তার মৃত্যু ঘটতে পারে। আর এমন অবস্থায় কি করণীয় সেটি নানা খুব ভালো করেই জানতেন। নানা সিগারেট খেতেন, তাই তিনি পকেট থেকে সাথে সাথে সিগারেট বের করে আগুন জ্বালান। যখনই সিগারেট জ্বলে ওঠে তখন বাঁশগুলো খুব সুন্দরভাবে সোজা হয়ে যায়। নানা বুঝতে পারেন যে যাক বিপদ কেটে গেছে। নানা সিগারেটটা ফুঁকোতে থাকেন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। বাঁশঝাড় পার হয়ে যায়, তেমন কোনো সমস্যা হয় না। বাঁশঝাড় পার হওয়ার পর সিগারেটটাও তার ফুরিয়ে যায়। সিগারেট ফুরোবার অল্প সময় পরই একটি কালো বিড়াল তিনি দেখতে পান। এই বিড়ালটি তার সামনে এসে দাঁড়িয়েছে। বিড়ালটির চোখ দুটো লাল এবং জ্বলজ্বল করছে। স্বাভাবিকভাবে রাতের বেলা বিড়ালের চোখ জ্বলজ্বল করে, কিন্তু এই বিড়ালটার চোখ দুটো লাল। মনে হচ্ছিল এই বিড়ালটি নানার হাতের ইলিশ মাছ দুটো নিতে চাইছে। কিন্তু নানা এই বিড়ালটিকে একটা স্বাভাবিক বিড়াল হিসেবেই ধরে নিয়েছিল। মনে করেছিলেন হয়তো ইলিশ মাছের গন্ধ পেয়ে এই বিড়ালটি এগিয়ে এসেছে। বিড়ালটি বারবার মিউ মিউ করছিল মাছ খাবে, কিন্তু নানা একটু ধমক দেন, তখন বিড়ালটি পাশ কাটিয়ে চলে যায়। নানা একটা বিষয় লক্ষ্য করেন যে বিড়ালটি পাশ কাটিয়ে যাওয়ার সময় তার লেজের একটা অংশ এই মাছের সাথে স্পর্শ করে। নানা বিষয়টি একদম স্বাভাবিকভাবেই নিয়েছিলেন যে বিড়াল যেহেতু মাছ দিয়ে যাচ্ছে, লেজ উঁচু করে যখন যাচ্ছে সেখান দিয়ে, তখন তো মাছের সাথে লেজের স্পর্শ হওয়াটাই স্বাভাবিক। এই কারণে তিনি বিষয়টি নিয়ে
আর তেমন কোনো চিন্তা করেননি। পুরো পথ আসতে তার আর কোনো অসুবিধা হয় না। বাসায় আসার পর নানিকে বলে মাছ এখনই রান্না করতে, কারণ নানা খুব ভোজন রসিক ছিলেন, সব কিছুই টাটকা খেতে পছন্দ করতেন। যেহেতু মাছ নিয়ে এসেছেন, এখনই রান্না হওয়া চাই। ওদিকে পাশের বাড়ির প্রতিবেশী একজন নানা রয়েছে, তিনি নানার বন্ধু। তিনি যখন দেখছিলেন বাজার থেকে নানা আসছেন, তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য বা গল্পগুজব করার জন্য তিনিও নানার বাড়িতে চলে আসেন। একটা বিষয় বলে রাখা ভালো, প্রতিবেশী নানা ছিল ছোটখাটো একজন কবিরাজ। সে এসে দেখে নানি মাছ কাটছে। প্রতিবেশী নানা ভাই বলে, কিরে হাসেম, এত রাতে মাছ কিনেছিস? আরে এখনই তো তোর মাছ খেতে হবে। হ্যাঁ, তুই শুধরাবি না, ক্ষতি করেই ছাড়বি কোনো একটা। এ কথা শুনে নানা বলে, আরে না না, ওরকম কিছু না, কত মাছ এভাবে নিয়ে আসি, কই তেমন তো কোনো সমস্যাই হয় না। তখন নানা প্রতিবেশী নানাকে বলে, আরে তুই যখন এসেই পড়েছিস, আজকে কিন্তু মাছ দিয়ে ভাত খেয়েই যাবি। এই বলে দুজনে গল্পগুজব করতে থাকে। আর ওদিকে নানি মাছ কাটার পর তিনি রান্নাঘরে চলে যান মাছ রান্না করার জন্য। তিনি যখন রান্না করছিলেন, রান্না করার একটা পর্যায়ে চিন্তা করলেন যে মাছ কি সেদ্ধ হয়েছে না লবণ হয়েছে। এটি দেখার জন্য ওই ইলিশ মাছের একটি সামান্য টুকরো ওনার হাতের যেই খুন্তি ছিল সেটি দিয়ে আলাদা করে মুখে নেন। ওনার রান্নার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু নানা, ওই প্রতিবেশীর নানা, তারা দুজনে কিন্তু খেয়াল করছিলেন। যেহেতু রান্নাটা পাশেই হচ্ছিল, উঠোনের একটা পাশেই, আর উঠোনের ঠিক মাঝখানে চেয়ার পেতে দুজন গল্প করছিলেন। তো নানি কিভাবে রান্না করছেন বা কত সময় লাগবে মাঝে মাঝে জিজ্ঞেস করছিলেন যে, আরে আর কতক্ষণ? তো নানি বলছেন, এই যে আরেকটু। তো এর মধ্যে যখন একবার বলছেন যে লবণটা ঠিকঠাক মতো করে দিও, তখন নানি বলছেন, এই যে দাঁড়াও, আমি একটু মাছের অংশটা চেখে দেখি মাছের মধ্যে ঠিক মতো লবণ ঢুকছে কিনা। তো কারণ নানা ভোজন রসিক ছিলেন, ওনার তরকারি ত্রুটি হলে উনি মন খারাপ করতেন। এই জন্য তরকারি কীভাবে রান্না করা হয় মাঝে মাঝে তিনি নিজে তা খেয়াল রাখতেন এবং তদারকি করতেন। তো যখন নানি কিছুটা মাছ ভেঙে মুখের মধ্যে নিয়ে খেয়েছেন, এরপর থেকে নানা যতবার নানিকে কোনো প্রশ্ন করেছেন, নানি কোনো উত্তর দেননি। তিনি চিন্তা করেছেন, আরে কি ব্যাপার, কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? রাগ করলা নাকি? তখন হঠাৎ করে শুনতে পান যে রান্নাঘর থেকে কিছু কথাগুলো এলোমেলো কথা, কোনো স্বাভাবিক কথা না। এবং তারা আরও খেয়াল করেন যে একটু আগে নানির চুল বাঁধা ছিল এবং ঘোমটা দেওয়া ছিল। এটা নানা জানতেন, কিন্তু এখন তারা দুজনই দেখছেন যে নানির চুল এলোমেলো। তিনি রান্না করছেন, কিন্তু মনে হচ্ছে যে উনি শরীরের সমস্ত শক্তি দিয়ে রান্না করার চেষ্টা করছেন। তখন প্রতিবেশী ওই কবিরাজ নানাকে বললেন, হাসেম, তোকে বারবার বললাম রাতের বেলা এভাবে মাছ কিনে আনবি না, তুই একটা ক্ষতি করেই ছাড়বি। মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে। চল রান্নাঘরে দ্রুত চল। তারা দুজনেই রান্নাঘরের কাছে যান। তখন দেখেন যে নানি তো চুল এলোমেলো হয়েই ছিল। নানি হঠাৎ তাদের দিকে ঘুরে তাকান। তাদের চোখ, মানে নানির চোখ দেখেই তারা দুজনেই ভয় পেয়ে যান। মনে হচ্ছে নানির চোখ থেকে আগুনের লালা বের হয়ে যাচ্ছে। এরপর প্রতিবেশী নানা কবিরাজ হওয়ার কারণে সাময়িকভাবে ঝাড়ফুঁক করেন এবং কিছুটা
স্বাভাবিক করে আনেন। প্রতিবেশী নানা তার নানাকে বলেন, আমার দ্বারা ভাবির ভালো করা সম্ভব না, তুমি ভাবিকে ভালো কবিরাজ দেখা, নয়তো বিপদ আরো বেড়ে যাবে। এদিকে নানি বারবার ছুটে ছুটে বাইরে চলে যেতে চাচ্ছিলেন। নানা তাকে আটকাচ্ছিলেন এবং পরিবারের অন্য সদস্যদেরকেও ডাকেন। তারা সবাই মিলে নানিকে ধরে রাখার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন। নানি বারবার বলছিলেন, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি আমতলা যাব, আমি আমতলা যাব। অবস্থা এত খারাপ দেখে নানিকে বেঁধে রাখা হয়। এত রাত্রে কোনো কবিরাজ বা তান্ত্রিককে খুঁজে পাওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছু কবিরাজ দেখানো হয়, কিন্তু কেউ নানিকে স্বাভাবিক করতে পারেনি। বহুদিন পর দূরের এক গ্রামের একজন কবিরাজের সন্ধান পাওয়া যায়। তার নাম হচ্ছে হিকমত কবিরাজ। তাকে খবর দেওয়া হয়। তিনি এসে নানিকে দেখেন এবং বলেন, এই জিন সারানো অনেক কঠিন, তবে তবে আমি চেষ্টা করব। এই বলে কবিরাজ তার কর্মকাণ্ড শুরু করে দেন। একটা পর্যায়ে সে জিন হাজির হয়। সেই জিনকে বলা হয়, এই তুই চলে যা, এই দেহ থেকে চলে যা। জিনটি একটা পর্যায়ে রাজি হয় যেতে এবং সে বলে, আমাকে 3টি বড় ইলিশ মাছ দিতে হবে, আর ইলিশ মাছগুলো এমন হতে হবে 3টি মাছের পেটনাই যেন ডিম থাকে, আর এই মাছগুলো আজ রাতেই আমতলা পুকুরের কাছে রেখে আসতে হবে। পরিবারের সদস্যরা রাজি হয়। কথা অনুযায়ী ওই রাত্রেই নানা গিয়ে 3টি ডিমওয়ালা ইলিশ মাছ বড় সাইজের আমতলা পুকুরের পাড়ে রেখে আসেন। এরপর নানি সুস্থ হয়। নানির সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। হিকমত কবিরাজ বলেছিলেন যে মাছ নিয়ে তিনি আসছিলেন এবং যে বিড়ালের লেজের সাথে মাছের স্পর্শ লেগেছিল, তখন থেকেই ওই দুষ্ট জিনটি মাছের সাথে চলে আসে তার ক্ষতি করার জন্য। যাই হোক, পরবর্তীতে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। স্বাগতম প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। ভয়ের কথার সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের ভয়ের কথার নতুন শিহরণ জাগানো ভয়ের গল্প। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরাফিন হাবিবা। উনি ময়মনসিংহ সদরের বলাশপুর মধ্যকারার ভ্যাটিকান হোলি ফ্যামিলি স্কুলের 8ম শ্রেণীর একজন ছাত্রী। উনি এর আগেও ওনার ফুপুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। আর ঘটনাটি ছিল খুবই অদ্ভুত এবং খুবই সুন্দর একটি ঘটনা। আর ওনার সঙ্গে আমি যখন ফোনে কথা বলি, তখন তিনি বলেছিলেন যে প্যারানর্মাল বিষয়ে তার খুবই আগ্রহ আছে। সত্যি কথা বলতে সাধারণত 8ম শ্রেণী বা এত ছোট বয়সে মেয়েদের থেকে আমরা এরকম গল্প খুব কমই পাই। সাধারণত আমরা যে আপুদের থেকে গল্প পাই তারা বেশ পরিপক্ক বয়স্ক, কিন্তু সাধারণত এত ছোট আপুর কাছ থেকে আমরা ঘটনাটি খুবই কম পাই। উনি যে সুন্দর করে লিখে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন এবং চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন, এর আগেও পাঠিয়েছিলেন, তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং তাকে ধন্যবাদ জানিয়েই শুরু করতে চাই আজকের এপিসোড। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেক চেষ্টা করে যাচ্ছেন
তাদের নিজেদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আপনারা যদি এইভাবে ঘটনাগুলো শেয়ার করতে থাকেন তাহলে দীর্ঘদিন আপনাদের চমৎকার চমৎকার ঘটনা ইনশাল্লাহ শোনাতে পারবো বলে আমার বিশ্বাস। তো আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা করি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আরেফিন হাবিবার ঘটনায়। হাবিবা আপুর বাবার নাম আজিজুল হাসান। তিনি একজন ব্যবসায়ী। ওনাদের বাসা ১৬ পলাশপুর মধ্যপাড়া, ময়মনসিংহ সদরে। ওনার বাবার একটি দোকান রয়েছে এবং এই দোকানে মরাখোলা ঈদগাঁও মাঠের পাশেই ছিল এটি অবস্থিত। যারা ওই অঞ্চলে তারা অবশ্যই এই জায়গাটি চিনে থাকবেন। তার একদম পাশে রয়েছে মরাখোলা মহাশ্মশান, আর এই শ্মশানেরই কাছেই রয়েছে ব্রহ্মপুত্র নদ। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার বাবার ছোটবেলা থেকেই প্রচুর মাছ ধরার নেশা ছিল। ঘটনা যখন ঘটে ওনার বাবার বয়স তখন 23 বছর বয়স। সেই রাত ছিল আমাবস্যা। আকাশ সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিল না। ওনার বাবা এবং তার আরও 2 জন বন্ধু, মোট 3 জন মিলে তারা যাচ্ছিলেন ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে। তাদের হাতে ছিল শুধু একটি টর্চ লাইট এবং সেটিও ছিল 3 জন মিলে একটি টর্চ লাইট। আর মাছ ধরার জন্য একটি পাত্র নিয়ে যাচ্ছিলেন, যে মাছগুলো তারা পাবেন একটি পাত্রে তারা রাখবেন। সেই সময় রাত আনুমানিক প্রায় 2-2:30 বাজে। তখন তার বাবা এবং তার বন্ধুরা মিলে যখন এই শ্মশানের ভেতর দিয়ে যাচ্ছিলেন, কারণ এই পথ দিয়ে গেলে সহজেই নদের কাছে পৌঁছানো যায়। যখন যাচ্ছিলেন তখন ওনার বাবার একজন বন্ধুর পা হঠাৎ করে একটি বাচ্চার কবরের মধ্যে ঢুকে যায়। শোনা যায় যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যদি ছোট বাচ্চা যদি তেমন হয় 7 বছরের নিচে, তখন নাকি অনেকেই এই বাচ্চাদের দেহ দাহ না করে মাটিতে কবরস্থ করে ফেলে। ঠিক সেই সময় একটি কবরে ওনার বাবার এক বন্ধুর পা ঢুকে যায়। সে হঠাৎ করে চিৎকার দিয়ে বলে ওঠে তার পা নাকি নিচ থেকে কেউ একজন টেনে ধরেছে, সে পা বের করতে পারছে না। যাই হোক, সবাই মিলে তার বন্ধুর পা টেনে বের করে। সে অনেক ভয় পায়, তার শরীর প্রচণ্ড ঘামে ভিজে যাচ্ছিল। এখন যেহেতু সেরকম একটা ভয় পেয়েছে, আসলে কি কবরের ভেতর থেকে কেউ পা টেনে ধরেছিল বা টানছিল কিনা, নাকি শুধু ভয় পেয়েছিল, এটি আসলে বলা যাচ্ছিল না তখনও। কিন্তু তিনি এটা সত্য যে প্রচণ্ড ভয় পেয়েছিলেন এবং এইরকম একটা ভয় পাওয়ার কারণে সে ঠিক করে যে এখন সে মাছ ধরতে যাবে না, সে বাড়ি চলে যাবে। সে যখন মনস্থির করে সে বাড়ি ফিরে চলে যাবে, যেহেতু তার হাতে টর্চ লাইট আর ছিল না, তখন আরেকজন বলে যে তুই তাহলে একা যাবি কিভাবে? আমি তোর সাথে চাই, আমি আর থাকতে পারবো না, কারণ এরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে। তখন এই হাবিবাপুর বাবা, উনি অনেক সাহসী মানুষ ছিলেন আর কি। তো উনি একটু এই ঘটনায় রেগেও যান। উনি বলেন যে ধর, তোদের দিয়ে কিচ্ছু হবে না, যা, তোরা যেতে চাইলে যা, আমি থাকবো। আমি যাব না, আমি মাছ ধরেই যাবো এখান থেকে। তো যাই হোক, তিনি তাদেরকে বিদায় দিয়ে একা একা মাছ ধরতে চলে যান। তিনি শ্মশান পার হয়ে নদের পাড়ে বসে ছিপ নিয়ে আছেন। তখন তিনি মাছ ধরা কেবল শুরু করেছেন, তখন হঠাৎ তার কানে আসে যে পানিতে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। তো ওনার বাবা তার হাতে একটা টর্চ নিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে শব্দটা কোথা থেকে আসছে বা শব্দের উৎসটা কি। যেহেতু পানির মধ্যে হচ্ছে, পানিতেই হয়তো বা
তিনি লক্ষ্য করলেন যে যেইখানে তিনি বসেছিলেন তার একটু দূরেই একটি রেলের ব্রিজ রয়েছে এবং ওই ব্রিজের খুঁটির নিচে অনেক বড় ছোট মাঝারি মাছ দলা পাকিয়ে ঘোরাফেরা করছে এবং সেখানেই শব্দ হচ্ছে। তো ওনার বাবা আর লোভ সামলাতে পারেননি। তিনি যখনই সেখানে যাবেন তখনই এক ধরনের শব্দ উনি পেছন থেকে অনুভব করেন বা শুনতে পান। তিনি পেছন ফিরে তাকিয়ে দেখেন যে ওই শ্মশানের মধ্যে বেশ কিছু কলা গাছ ছিল। তো মনে হচ্ছে কলা গাছগুলো এমনভাবে ভেঙে আসছে, দেখে মনে হচ্ছে যে কিছু হাতি বা মহিষ ওই দূর থেকে কলা গাছগুলো ভেঙে মারিয়ে সামনের দিকে এগিয়ে আসছে এবং কলা গাছগুলো দূর থেকে ওরকম, কারণ টর্চ মেরেছিলেন, ওরকম মনে হচ্ছিল। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এ কি আসছে ডালপাল্লা ভেঙে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পেছনের গাছগুলো নড়তে নড়তে একদম সামনের দিকের কলা গাছের কাছে যখন এসেছে তখন একদম সব কিছু স্বাভাবিক হয়ে যায়। মনে হচ্ছে ওই যে জিনিসটা এসে ঠিক সামনের দিক দিয়ে চলে গেল। উনি এই দৃশ্য দেখে ঘাবড়ে যান। যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু তিনি ভাবেন যে এখন আর বসে থাকা ঠিক হবে না। একের পর এক অদ্ভুত রকমের ঘটনা ঘটছে। মনে হয় কোনো সাইন কেউ দিয়ে যাচ্ছে আজকে মাছ ধরা ঠিক হবে না। তাই উনি চিন্তা করেন যে চলে যাব, এখন আর মাছ ধরব না। তিনি যখন ফিরছিলেন, ফেরার সময় কিন্তু তার পথটা শ্মশানের মধ্য দিয়ে আসতে হবে। যেহেতু তিনি শ্মশানের মধ্য দিয়ে গিয়েছেন, এজন্য ফেরার পথটা ওটাই ছিল। কিন্তু তিনি যখন শ্মশানের ভিতর দিয়ে ঢুকেছেন তখন তিনি লক্ষ্য করছেন তার আশেপাশে ছোট ছোট কবর রয়েছে। ওই যে বিভিন্ন মানুষকে বিভিন্ন দাহ করা হয় না, মানে দাফন করা হয় যাদেরকে। তো দেখেন ছোট ছোট দুটি মানুষ, মানে বাচ্চা আকৃতির দুজন মানুষ। অন্ধকারে তাদের চেহারা স্পষ্ট না, কারণ আমাবস্যার রাত ছিল, কিন্তু স্বাভাবিক মানুষের মতোই তাদেরকে দেখা যাচ্ছিল। কিন্তু বামন প্রকৃতির মানুষ। এরকম দুটো মানুষ একটি কবরের উপর বসে আছে। তাদের হাত দুজনেই মাঝে মাঝে কবরের মধ্যে তাদের হাত ঢুকিয়ে দিচ্ছে এবং কিছু একটা বের করে খাচ্ছে। কি খাচ্ছে ওদিকে আসলে টর্চ মেরে সেটি দেখার আর সাহস ছিল না। আর যখন সামনের দিকে টর্চ ধরি তখন টর্চের আলোতে ফোকাসটা সামনে পড়ার পরও কিছুটা আলো কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। আর ওই ঠিক ছড়ানোর আলোতেই উনি হালকা করে কিছুটা দেখছিলেন। তার মনে হচ্ছিল কবরের মধ্য থেকে কোনো মানুষের শরীর, কোনো অঙ্গ বের করে তারা খাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি যতই সাহসী হোক না কেন তার মনে আর সাহস কোলাচ্ছিল না। তিনি সমস্ত শক্তি দিয়ে দৌড়ে বাড়ি চলে আসেন। বাড়িতে চলে আসার পর তিনি তার দাদুকে সব ঘটনা খুলে বলেন। দাদু এই ঘটনাগুলো শুনে হাবিবাপুর বাবাকে অনেক বকাঝকা করলেও ওই রাত্রেই কুসুম গরম পানি করে এবং পানির মধ্যে নালিতা পাতা দিয়ে তাকে গোসল করান। এরপর থেকে ওনার বাবা আর কখনোই মাছ ধরতে যাননি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ আরাফিন হাবিবা আপু, আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি আরও ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন এই প্রত্যাশায় থাকব। চলে যাচ্ছি আমাদের এপিসোডের চতুর্থ এবং শেষ ঘটনায়। আশা করি আপনাদের ভালো লাগবে। স্বাগতম প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের এপিসোডের তৃতীয় ঘটনায়। এবার যিনি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তিনি এর আগেও আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা।
কবরস্থানের পাশে মসজিদ রয়েছে এবং মসজিদের পাশেই পুকুর রয়েছে। ওই ঘটনাটি তার এক আত্মীয়র সাথে ঘটেছিল। তিনি এই কবরস্থান রিলেটেড আরও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, আর যিনি পাঠিয়েছেন তার নাম রিয়াদ আহমেদ। তার বাসা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরর ইউনিয়নের বকঠোটা গ্রামে। বর্তমানে তিনি বগুড়ার বিএম মডেল স্কুল ও কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র। এর আগে তিনি তার ফুফার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠিয়েছিলেন, আর সেই কবরের ঘটনাই এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তার নাম মোহাম্মদ আব্দুল খালেক মিয়া। খালেক মিয়া পেশায় একজন নির্মাণ শ্রমিক এবং রাজমিস্ত্রি। তিনি এই রিয়াদ ভাইয়ের গ্রাম থেকে 3 গ্রাম পরে একটি গ্রামে কাজ করছিলেন। সে সময় ঘটনার দিন রাতে তিনি সেখান থেকে ফিরতে বেশ দেরি করে ফেলেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি রাত 8টা বা 8:30টার মধ্যেই বাড়িতে ঢুকে যেতেন, কিন্তু সেদিন তার অনেক দেরি হয়ে গিয়েছিল। রাত প্রায় 12টা বেজে গিয়েছিল, মানে বের হতেই 12টা পেরিয়ে গিয়েছিল। আমরা তো জানি শীতের রাত মানে অনেক গভীর রাত। তার একটি সাইকেল ছিল, ওই সাইকেল নিয়ে তিনি কাজে যেতেন এবং কাজ থেকে ফিরতেন। তিনি রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসছিল। আসার সময় তাকে ওই কবরের ভেতর দিয়েই আসতে হয়। আগে কয়েকটি কবরস্থান ভালো করে মেরামত করা হয়নি, কিন্তু 2015 সালের পর কবরস্থানটি ভালো করে মেরামত করা হয় এবং আশেপাশে বেশ সুন্দর করা হয় এবং সৌন্দর্য বর্ধনও করা হয়। এবং মেরামত করে কবরস্থানটি এমন করে তৈরি করা হয় যে দুপাশে কবরস্থান এবং মাঝখান দিয়ে রাস্তা, মানে রাস্তার দুপাশে কবরস্থান, এমন একটি সিস্টেম করে কবরস্থানটি তৈরি করা হয়। তো খালেক মিয়া তার কাজ সেরে বাসায় ফিরছিলেন। যখন তিনি ওই কবরস্থানের পাশে এসেছেন, মানে তখনও আসলে কবরস্থানে ঢোকেননি, মানে কাছাকাছি এসেছেন, তখন তিনি হঠাৎ করে একটি অদ্ভুত বিষয় খেয়াল করেন। কবরস্থানের ঠিক কিছুটা আগে উনি দেখতে পান যে অনেকগুলো ভেড়া ঘাস খাচ্ছে। মানে তিনি মনে মনে ভাবেন, আরে এত রাত্রে এত ভেড়া কেন এখানে? আর গ্রামে তো আসলে সাধারণ মানুষ ভেড়া সচরাচর চড়ায় না, আছে খুব সংখ্যক অল্প, কিন্তু এত ভেড়া কোথা থেকে আসলো? হয়তো বা কেউ পালছে। তিনি যেহেতু কাজে ব্যস্ত থাকেন, সকালে বেরিয়ে যান আবার রাত্রে ফ্রেন্ড, হয়তো বা এগুলো তিনি খেয়াল করেননি। কি তিনি একটা বিষয় মনে মনে ভাবেন যে গ্রামের কারোই বুঝি হয়তো বা ভেড়াটি হবে, এবং তিনি চিন্তা করেন যে ভেড়াগুলো এখানে আছে, হয়তো বা মালিক খুঁজে পাচ্ছে না। তো উনি যে কাজটি করেন, তার সাইকেল তিনি থামান এবং সাইকেল থেকে নেমে ওই সাইকেলটি একটি গাছের সাথে হেলান দিয়ে রেখে হাতে একটি ছোট্ট লাঠি নিয়ে ভেড়াগুলোকে তাড়া করেন এবং তাড়া করেন গ্রামের দিকে, মানে গ্রামের ভিতরের দিকে পাঠানোর চেষ্টা করছিলেন যে যেন গ্রামের ভিতরের দিকে চলে যায়, তাহলে তার মালিককে খুঁজে পাবে, যে ভেড়াগুলো হয়তোবা মালিকের বাড়ির কাছেই চলে যাবে। তিনি দেখেন ভেড়াগুলো গ্রামের দিকে না গিয়ে কবরস্থানের ভেতরের দিকে চলে যাচ্ছে। তিনি তাদেরকে আরও তাড়া করেন এবং দেখেন ভেড়াগুলো কবরস্থানের ভেতরে ঢুকে পাশে যে পুকুরটি রয়েছে ওই পুকুরের দিকে চলে যাচ্ছে। তিনি খুব অবাক হন এটা ভেবে যে ভেড়াগুলো পুকুরের দিকে যাচ্ছে কেন। তিনি ভাবলেন হয়তোবা পানি খাওয়ার জন্য যাচ্ছেন। এরপর তিনি যা দেখেন তা একদম গা শিউরে ওঠার মতো। তিনি দেখলেন ওই ভেড়াগুলো এক এক করে পুকুরে লাফ দিচ্ছে এবং লাফ দেওয়ার পর সেই ভেড়াগুলোর আকৃতি পরিবর্তন হয়ে বড় বড় সাপের আকৃতি হয়ে যাচ্ছে এবং সেই সাপগুলো পুকুর থেকে উঠে খালেক ভাইয়ের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে তার সাইকেলটার কোথায় আছে, কিভাবে আছে, এসব চিন্তা মাথায় না রেখে চোখ যেদিকে গিয়েছে প্রাণপণে দৌড়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তখনই বাজে এক বিপত্তি। দৌড়ানোর সময় তার পায়ে একটি ইটের সাথে বেঁধে যায় এবং প্রচণ্ড জোরে পায়ে আঘাত লাগে। তিনি পড়ে যান, পায়ে প্রচণ্ড ব্যথা পান তিনি, এবং শুধু যে ব্যথা পেয়েছেন তাই না, পায়ে এক আঙ্গুল ফেটে যায়, গল গল করে সেই আঙ্গুল দিয়ে রক্ত ঝরে পড়তে থাকে। কিন্তু
সেদিক তার কোনো ভ্রুক্ষেপ করার সময় নেই, কারণ তিনি দেখতে পাচ্ছিলেন সেই সাপগুলো তার দিকে তেড়ে আসছে। তিনি ভয় পেয়েছিলেন অনেক, কিন্তু তখনও তিনি জ্ঞান হারাননি, মানে অজ্ঞান হননি। এই জন্য তিনি আবার উঠে দাঁড়ান এবং যখন তিনি উঠে দাঁড়ালেন তখন তিনি দেখলেন যে সাপগুলো যেহেতু ওনার দিকে তাড়া করছিল, কিন্তু মাঝখানে যেখানে তিনি পড়ে গিয়েছেন এখানে একটু সময় হারিয়ে গিয়েছে। এই সুযোগে সাপগুলো তাকে ঘিরে ফেলেছে। তিনি বুঝতে পারেন যে এটা কোনো স্বাভাবিক সাপ না, এটা মায়াজালে সৃষ্ট সাপ বা এগুলো জিন। তিনি চোখ বন্ধ করে অনেক জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে থাকেন। 3-4 বার আয়াতুল কুরসি পাঠ করার পর তিনি যখন চোখ খুললেন তিনি তখন দেখলেন সেখানে কোনো সাপ নেই। এরপর তিনি আবার দৌড় দিতে চাইলেন। তিনি দেখলেন তিনি দৌড়তে পারছেন না কোনোভাবেই, কারণ তার প্রচণ্ড পায়ে ব্যথা, পায়ের শক্তি কমে গেছে এবং প্রচুর রক্ত বের হচ্ছে। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলেন, কিন্তু সাইকেলটা ফেরত নেওয়ার চিন্তা তিনি আর করেননি, কারণ ওদিকে আবার উল্টো পথে যে যাবেন আবার কি ঘটে, এই কারণেই সাইকেলের মায়া ত্যাগ করে আগে বাড়ির দিকে যাত্রা শুরু করেন। যেই জায়গাতে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে তার বাড়িটা বেশ খানিকটা দূরে, আর একদম গ্রামের প্রথম দিকে তার বাড়ি, আর তিনি এখন আছেন গ্রামের শেষ দিকে, তাই তাকে আরও পথ যেতে হবে। তিনি হেঁটে হেঁটে কবরস্থান পার হয়ে আসলেন আর তার সাইকেলটা ওখানেই রেখে আসলেন। তিনি হাঁটতে থাকেন। ওই কবরস্থান ও পুকুর পার হয়ে তিনি পাশের একটি বাঁশঝাড়ের কাছে আসেন, কারণ বাঁশঝাড়টা পার হয়ে তাকে যেতে হবে। এই বাঁশঝাড়টার পরেই গ্রামের বাড়িগুলো শুরু। তিনি শুধু ভাবছেন এই বাঁশঝাড়টা যদি কোনো মতে পার হতে পারি তাহলে আমি বিপদমুক্ত, কারণ এরপরেই তো মানুষের বাড়িঘর শুরু হয়েছে। সেখানে কোনো বাড়িতে গিয়ে সাহায্য চাইব, তখন হয়তোবা তার পায়ে ব্যান্ডেজ বা অন্য কাপড় দিয়ে মোড়ানো যাবে, যেটা পাওয়া যায় সেটা দিয়েই বাঁধা যাবে, এবং সাথে কাউকে নিয়ে সাইকেলটা উদ্ধার করতে আসা যাবে। বাঁশঝাড়টা ছিল বেশ বড়, কারণ তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ দেখতে পান প্রায় 12 থেকে 13 ফুট লম্বা বিশাল একটি সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। তিনি এবার আরও ভয় পেলেন। তিনি মনে মনে দোয়া পড়তে পড়তে সেটাতে কোনো পাত্তা না দিয়ে ওই সাদা কাপড় পরা অবয়বের সামনে দিয়ে ক্রস করে যাচ্ছিলেন। তিনি শুনছিলেন যে কোনো অবয়ব বা এই টাইপের কোনো ভয়ানক কিছু দেখে যদি ভয় পাওয়া যায় তাহলে ওরা আরও ভয় দেখায়। এই কারণেই উনি ভয় না পাওয়ার অভিনয় করে আসলে উনি ভয় পাচ্ছিলেন, কিন্তু ওই অবয়বটাকে বুঝতে দিচ্ছিলেন না সেটা। আর উনি ওই অবয়বকে যখন অতিক্রম করছিলেন তখনই ওনার শির দ্বারা বেয়ে নেমে এক ভয়ের অনুভূতি সৃষ্টি হয়। তিনি অনুভব করেন তার কাঁধে ঠান্ডা একটা হাত পড়েছে, মনে হচ্ছে বরফের মতো শীতল ঠান্ডা হাত এবং অনেক শক্ত হাত। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই অবয়বটা বিশাল বড় হাত তার কাঁধের উপর রেখেছে। তার শরীরটা বেশ দূরে, হাতটি লম্বা করে তার কাঁধের উপরে রেখেছে। তিনি সেটা দেখে আর নিজের জ্ঞান ধরে রাখতে পারেননি। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। কতক্ষণ তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন তা তিনি জানেন না, তবে যখন তার জ্ঞান ফেরে তখনও কিন্তু সকাল হয়নি। তিনি কিন্তু খেয়াল করেন যে অদ্ভুত একটি বিষয়, এবং এতে তিনি চমকেও যান। কারণ হচ্ছে তিনি কিন্তু অজ্ঞান হয়েছিলেন বাঁশঝাড়ের কাছে, কিন্তু তার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে ঠিক যেখানে সাইকেলটা রেখেছিলেন, মানে কবরস্থানে ঢোকার আগে যেখানে ভেড়াগুলো ঘাস খাচ্ছিল ঠিক সেখানে তিনি পড়ে আছেন। তার সাইকেলটাও এই গাছের পাশেই রয়েছে। তিনি খুব অবাক হন এবং ভয় তো অবশ্যই পেয়েছেন। ভয়ে ভয়ে সাইকেলটা সেখান থেকে নিয়ে অনেক জোরে ছুট দেন। একবারে তিনি বাসায় চলে গেলেন। মাঝখানে আর কোনো ঘটনা ঘটেনি। বাসায় যাওয়ার পরেই ফজরের আজান দেয়। বাড়ির সবাইকে ঘটনাগুলো খুলে বলেন। ওনারা সকাল থেকে সেই প্রচণ্ড জ্বর আসে। 3 দিন এরকম জ্বর ছিল। 3 দিন পরে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান এবং পরে ইমাম সাহেবের কাছে গিয়ে ঘটনাগুলো খুলে বলেন। ইমাম সাহেব তাকে ঝাড়ফুঁক করে দিয়েছিলেন।
তারপর থেকে তিনি কখনো ওই রাতে ওই পথ দিয়ে আসতেন না। বর্তমানে তিনি জীবিত আছেন এবং তার মুখ থেকেই রিয়াদ ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন। কবরস্থানের আরও ঘটনা আছে বলে রিয়াদ ভাই আমাদেরকে জানিয়েছেন। কেন এমন ঘটনা ঘটে সেটা এখনও সবার অজানা। ওই রাস্তা দিয়ে রাতে কেউ যাতায়াত করতে চায় না, আর যারা করেন কখনো কখনো তাদের সাথে এমন ঘটনা ঘটে। অনেক ধন্যবাদ রিয়াদ ভাই, কবরস্থান কেন্দ্রিক চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি আগেও সুন্দর একটি ঘটনা, এই কবরস্থান, মসজিদ, পুকুর রিলেটেড ঘটনা আমাদেরকে দিয়েছিলেন, সেটি অনেক ভালো ছিল। এই ঘটনাটিও আশা করছি লিসেনার্সদের অনেক ভালো লাগবে। আপনার পরবর্তী ঘটনার প্রতীক্ষায় থাকব। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের এপিসোডের পরের ঘটনায়। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ফিরোজ ইসলাম গাজ ভাই। ঘটনাটি 2004 সালে বর্ষাকালে ঘটেছিল। গ্রামে খুব দরিদ্র ও গরিব মানুষ ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের মিয়া। 2000 সালের বন্যার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং ওনারাও ওই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। শুধু ওনারাই না, ওই গ্রামের অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হয়। আর ব্যাপক ক্ষয়ক্ষতির 4 বছরের মধ্যেও গ্রামে অনেক কিছুই ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে পারেনি। তার মধ্যে আব্দুল কাদের মিয়া এবং তার পরিবারের অন্য সদস্যরা। কাদের মিয়ার পরিবারের মোট 6 জন সদস্য ছিল। কাদের মিয়া, তার স্ত্রী এবং কাদের মিয়ার 4টি কন্যা সন্তান। খুব কষ্ট করে কোনো মতে টেনে টুনে সংসার চালাতো কাদের মিয়া। কষ্ট করে বড় মেয়েকে বিয়ে দিয়েছিল, আর সংসারটা তাতে কিছু হালকা হয়। কাদের মিয়ার লোকের জমিতে দিনমজুর হিসেবে কাজ করত এবং বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো টুকটাক লালন পালন করত। কাদের মিয়ার স্ত্রীর নাম ছিল জাহানারা বেগম এবং মূলত পুরো সংসারটা ওই জাহানারা বেগমই দেখাশোনা করতেন। এভাবেই তাদের সংসার চলছিল। ঘটনার দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আমরা জানি বর্ষাকালে বৃষ্টির দিনে পানিতে মাঠে ঘাটে সবুজ ঘাসে ভরে যায়। তো কাদের মিয়ার বাড়িতে যেহেতু গরু ছাগল পালতেন, তাই ওনার স্ত্রী জাহানারা বেগম তার সেজ মেয়েকে দুপুরে রান্নার দায়িত্ব দিয়ে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে চলে যান ঘাস কাটতে। কাদের মিয়াও ভোরবেলায় বেরিয়ে পড়েন কাজে। জাহানারা বেগম মাঠে যে জমিতে ঘাস কাটছিল তার আশেপাশে আরও 2-4 জন কৃষক তাদের নিজ নিজ জমিতে কাজ করছিল। বর্ষার ধান লাগানোর আগে জমিগুলো ভালো করে পরিষ্কার করতে হয়, আর চাষিরা সেই কাজগুলোই করছিল। জাহানারা বেগমের ঘাস কাটা শেষ হলে দেখা গেল উনি অনেক ঘাস কেটে ফেলেছেন। তাই তিনি একটি বোঝা ওনার ছোট মেয়েকে হাতে দিয়ে বলেন চলে যেতে, আর বাকি বোঝা মাথায় নিয়ে উনি পেছন পেছন আসবেন বলে মেয়েকে আগে পাঠিয়ে দেন এবং তিনিও বোঝা মাথায় নিয়ে হাঁটা শুরু করেন। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই বৃষ্টির মধ্যে ঘটে যায় আর একটি ভয়ানক ঘটনা। হঠাৎ জাহানারা বেগমের মাথায় বাজ পড়ে। প্রচণ্ড শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে। উনি ওখানেই মারা যান। জাহানারা বেগমের শরীরে বাম দিকটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, তার শরীরের বাকি অংশ পুরো ঝলসে যায়। চেহারা চেনা যায় না এমন একটি অবস্থা। এই পুরো ঘটনা ঘটতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। আশেপাশের আরও যে 2-4 জন মানুষ ছিল, যদিও তারা মারা যায়নি কিন্তু তারা অজ্ঞান হয়ে গিয়েছিল। জাহানারা বেগমের ছোট মেয়ে যে ঘাসের বোঝা মাথায় নিয়ে একটু দূরে চলে এসেছিল তার অবশ্য কিছুই হয়নি, কিন্তু বিকট শব্দ হওয়াতে চমকে ওঠে এবং পরক্ষণে ঘুরে পিছনে তাকিয়ে দেখেন তার মা আসছেন কিনা দেখার জন্য। তিনি কিন্তু দেখেন যে একই পড়ে আছে, একই আমার মা।
তাকে তো চেনাই যাচ্ছে না। শরীরে একটা পাশ ছিন্ন ভিন্ন হয়ে চলে গেছে, বাকি অংশ পুরো ঝলসে গেছে। এই অবস্থা দেখে তিনি মাথার বোঝা ফেলে দৌড়ে বাড়িতে চলে যান এবং তিনি এতটাই শোকে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তিনি আসলে কথাই বলতে পারছিলেন না। বাড়ি যে অন্য সদস্যরা ছিল বাড়িতে, ওই সময় তারা অন্য বোনেরা ছিল, তাদের ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিলেন যে মা আর বেঁচে নেই। গ্রামবাসীরা সবাই মাঠে যায়। এই ডেড বডি দেখে সবাই আটকে ওঠে। যাই হোক, শরীরে যেই অবস্থায় পাওয়া যায় এবং ছিন্ন ভিন্ন অংশগুলো একত্রে করে নিয়ে আসা হয়। যেহেতু বাজ পড়ে মৃত্যু ঘটেছে, তাই এটি পুলিশি বিষয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ নিয়ে চলে আসে বসিরহাট জেলা সদর হাসপাতালে। সেটা বদর থানা হাসপাতাল নামে পরিচিত। পোস্টমর্টেম ও ডেথ সার্টিফিকেটের একটা ব্যাপার তো থাকেই, এই কারণেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তো সমস্ত ফর্মালিটি শেষে লাশ যখন গ্রামে নিয়ে আসা হয়, তখন রাত প্রায় 9টা কি 9:30 বাজে। যেহেতু লাশের শরীরের অবস্থা ভালো ছিল না, বুঝতেই তো পারছেন সবাই যে কি ভয়ানক একটা অবস্থা হয়েছিল। আর কাদের মিয়ার আত্মীয় স্বজন সবাই সেখানে উপস্থিত ছিলেন, তাই সকলে মিলে ঠিক করলো রাতেই দাফন করা হবে। মসজিদে ঘোষণাও দেওয়া হলো এবং জানাজার সময়টাও বলে দেওয়া হলো। মুশকিল হলো, ওই লাশ গোসল করানোর মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা জানি মহিলাদের তো মহিলারাই গোসল করায়। এমন অবস্থা দেখলে যে কেউ সাহস করে ধরে রাখতে পারলো না, তাই কেউ গোসল করাতেও এগিয়ে আসলো না। কোনো মতে একজনকে ম্যানেজ করে নিয়ে আসা হয়, একজন মহিলাকে। তিনি এই বীভৎস লাশ থেকে গোসল করার সাহসই করছিলেন না, কিন্তু কোনো মতে হালকা করে গোসল করিয়ে দ্রুত কাফন পরিয়ে ফেলা হয়। সবশেষে জানাজার সময় অল্প কয়েকজন গ্রামবাসী ও আত্মীয় স্বজন মিলে দাফন করে চলে আসে, যে যার বাড়িতে চলে যায়। এই ঘটনার পর কাদের মিয়ার গোটা সংসার ভেঙে পড়ে। যেহেতু কাদের মিয়া মাঠে কাজ করতেন, দিনমজুর হিসেবে কাজ করতেন, পুরো পরিবার সামলাতেন তার স্ত্রী জাহানারা বেগম। তার স্ত্রীর মৃত্যুতে সংসারে এখন কে সামলাবে? তার যে মেয়েরা আছে, তাদের দেখাশোনাই বা কে করবে? সব কিছু ভাবতে ভাবতে কাদের মিয়া খুবই ভেঙে পড়েন। একটা সময় তিনি পাগলের মতো আচরণ শুরু করেন। কেউ জিজ্ঞেস করলে তিনি বলেন, থাকবো না রে, চলে যাব। ও আমাকে নিতে এসেছে, ও আমায় সব সময় ডাকে, ওর সাথে যেতে বলে। থাকবো না রে, চলে যাব। এইগুলো কথা তিনি বলতেন আর কাঁদতেন। কিছুদিন যেতে না যেতেই সত্যি সত্যি কাদের মিয়া রাতের বেলা তার স্ত্রীর কবরের পাশে একটি কাঁঠাল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সকালবেলা পুলিশ এসে লাশ গাছ থেকে নামান এবং পোস্টমর্টমের জন্য নিয়ে যান। সবশেষে আবারও লাশ দাফন করতে রাত 1টার মতো বেজে যায়। জাহানারা বেগমের পাশে অন্তিম শয্যায় শায়িত হন আব্দুল কাদের মিয়া। স্বামী স্ত্রী দুজনের গোসল জানাজা আসলেই ঠিক করে বা সুন্দর মতো করা হয়নি, বা রিলিজিয়াস যে সমস্ত ব্যাপারগুলো, যে রুলসগুলো আছে, সেগুলো আসলেই প্রপারলি ফলো করা হয়নি। কিছুদিন পর দেখা দেয় আরেকটি ঝামেলা। এই ঝামেলায় বেশ কয়েকজন লোক পড়েছিলেন। এখন জানবো কি হয়েছে। ওই গ্রামেরই একজন ব্যক্তি, তার নাম হচ্ছে তৌফিক। কোনো এক রাত্রে বাড়িতে ফিরতে তার দেরি হচ্ছিল। বাড়িতে যখন রাতের বেলা হেঁটে হেঁটে ফিরছিলেন, তখন বাড়ির কাছে যখন ঠিক তিনি চলে এসেছেন, তখন দেখেন বাড়ির উঠোনে একটি পেয়ারা গাছ রয়েছে। এই পেয়ারা গাছের নিচে কি যেন দাঁড়িয়ে আছে। তার সমস্ত শরীর কাপড় দিয়ে ঢাকা। উনি প্রথমে বুঝতে পারেননি, তাই চুপ করে দাঁড়িয়ে দেখছেন লোকটি কে বা তার উদ্দেশ্য কি। ভেবেছেন হয়তো বা চোর হবে, তাই গতিবিধি লক্ষ্য করছেন যে কোথা থেকে আসলো। হঠাৎ একটি শব্দ ভেসে ওঠে। শব্দটি এমন ছিল, কি বলেছিলাম না থাকবো না, চলে যাব। এটা শুনে তৌফিক মিয়া চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে এবং তাকে ঘিরে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান ফেরার পর তিনি সব কথা খুলে বলেন যে তিনি কি দেখেছেন এবং কি শুনেছেন। যা শুনেছিলেন, এই শব্দগুলো ওই বাড়ির মানুষদের কাছে খুব পরিচিত মনে হয়। এই শব্দগুলো কে যেন বলতো, কোথায় যেন শুনেছি, এরকম তারা বলতে থাকে। এই ঘটনার বেশ কিছুদিন পর আশার আল নামক এক ব্যক্তি রাতের বেলা বাড়ি ফিরছিলেন। তিনি দেখেন তার হালের একটি গরু
তার সামন দিয়ে চড়ে বেড়াচ্ছে। রাতের বেলা তার গরু গোয়াল ঘর থেকে বের হয়েই ঘুরে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে। উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, কি হলো। তিনি ভাবলেন হয়তোবা কোনোভাবে ফসকে গিয়েছে, তো যাই আবার ধরে নিয়ে যাই। তো উনি যেই গরুর কাছে গিয়ে গলার রশিটা ধরে যান, তখনই গরুটা দুটো ঝোপ জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়। তখন উনি চেষ্টা করেন গরুটা আরও একটু সরে যায়। এমন করতে করতে ওনার গরুর উপর মেজাজটাই বিগড়ে যায়। এক পর্যায়ে উনি গরুর গলার রশি ধরতে সক্ষম হন। যখন উনি গলার রশিটি ধরেছেন, তখন চিন্তা করেন যে আরে আমি কোথায় চলে এসেছি। উনি খেয়াল করেন উনি সেই কাদের মিয়া ও জাহানারা বেগমের কবরের পাশে সেই কাঁঠাল গাছের নিচে চলে এসেছেন। আসর আল তখন বুঝতে পারেন যে উনি এখন কোথায় এসেছেন। তখন তিনি গরুর রশিটা শক্ত করে ধরে টানতে থাকেন যে গরুকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে যেতে হবে, কিন্তু গরু এক পাও সামনে আগায় না। এত টানাটানিতে উনি যখন আর আনতে সক্ষম হচ্ছেন না, তখন আসর আল লক্ষ্য করেন ওনার হাতের মুঠোর মধ্যে রশিটা ঠিকই আছে, কিন্তু রশির অপর প্রান্তে যে গরুটা থাকার কথা, সেখানে গরু কোথায়? গরুর রশিটা তো গলায় ঝুলায় না। এত দেখি কাদের মিয়ার গলা। এটা দেখে আসর আল দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে পালিয়ে আসেন বাড়িতে আসার পর কি হয়েছে জিজ্ঞেস করা হলে তখন তিনি মুখে কিছুই বলতে পারছিলেন না। মানে এতটা ভয় পেয়েছিলেন যে তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। পরে সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হলে তিনি সব কথা জানান। এটি ছিল আসর আলের সাথে ঘটা ঘটনা। এর কিছুদিন পরে গ্রামের এক মহিলা মারা যান। স্বাভাবিকভাবেই তিনি মারা গিয়েছিলেন। তার নাম রহিমা বেগম। তো তার দাফন কাফনের পরও তার ছোট্ট মেয়ে হালিমা মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে করুণ সুরে কাঁদছিল। সন্ধ্যাবেলায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যান হালিমা। সবাই তার মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। সকলে ভাবে মায়ের মৃত্যুর ধাক্কাটা হয়তো বা সামলাতে পারেনি, তাই এমনটা হয়েছে। আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু বিষয়টা আসলে এমন ছিল না। হালিমা জ্ঞান ফেরানোর পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে তারপর থেকেই যখন একা একা থাকতো, তখনই আত্মহত্যা করার জন্য কথা বলতো আর বলতো, থাকবো না রে, চলে যাব, দেখ ওরা আমাকে নিতে এসেছে। এমন কথা যখন হালিমার মুখে সবাই শুনে, সবাই বুঝতে পারে এটা কোনো সাধারণ বিষয় না। দ্রুত এর কোনো ব্যবস্থা না নিলে পরিণতি আরও খারাপ হতে পারে। একজন ভালো ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয় হালিমাকে। সবাই ইমামকে দেখে বলে, এনাকে নিয়ে যান, এনাকে ভালো করার মতো ক্ষমতা আমার নেই, আপনারা অন্য কোথাও যোগাযোগ করুন। আমি কেবল একটাই কাজ করতে পারি, সেটা হলো আমি একটা তাবিজ দিতে পারি, যেটা ওকে সর্বোচ্চ 7 দিন রক্ষা করলেও করতে পারে। সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তাবিজের কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি আপাতত একটা ব্যবস্থা হিসেবে এটা নিয়েছি। কিন্তু আপনারা দ্রুত এর মধ্যেই অভিজ্ঞ লোকের সন্ধান খুঁজে বের করে তার কাছে নিয়ে যান হালিমাকে। তিনি ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করার পর হালিমা একদম স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আবারও কিছু সময় থেকে যায়। মানে হালিমাকে যখন বাড়িতে নিয়ে আসা হয়েছে, তারপর থেকেই আবার সেই একই রকম সমস্যা। হালিমা সেই কথাগুলি বলতে থাকে, থাকবো না রে, আমি আর থাকবো না, আমাকে ওরা নিতে এসেছে। তোরা কি দেখেছিস তাদেরকে? দেখ দেখ, ওই যে দাঁড়িয়ে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা তো হ্যালুসিনেশনও হতে পারে, কিন্তু আসলে কি হ্যালুসিনেশন নাকি ভিন্ন কোনো জগতের কেউ তাকে ডাকছিল? যাই হোক, ঠিক 7 দিনের মধ্যেই সন্ধান পাওয়া গেল একজন নামকরা তান্ত্রিকের। তাকে নিয়ে আসা হলো ওই গ্রামে। ঘটনার সময় বিকেলবেলা। তিনি যখন সব শুনে তার যে রিচুয়ালগুলো করবেন, তার আগে তিনি কিছু জিনিস ম্যানেজ করতে বললেন, যেমন 2 ফুট লম্বা কাচের বাঁশের কঞ্চি, সরিষা দানা, বেলপাতা, জবা ফুলের পাতা, ঘি এবং হালিমার ব্যবহার করা কাপড়ের টুকরো, তারপর একটি কাঁসার কলস ভর্তি পানি ইত্যাদি সমস্ত জিনিসগুলো ম্যানেজ করতে বললেন। সব কিছু জোগাড় হওয়ার পর একটি বৃত্তের মধ্যে বসানো হয় হালিমাকে। এরপর শুরু হয়ে যায় রিচুয়াল। তান্ত্রিক অল্প সময়ের মধ্যে হালিমার উপরে হাজির করে সেই দুষ্ট জিনটিকে। সে হালিমার উপর ভর করে পুরুষ কণ্ঠে বলে ওঠে, রামপ্রসাদ, তুই যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা,
রামপ্রসাদ হচ্ছে সেই তান্ত্রিকের নাম। এখানে আমাকে তুই তাড়াতে এসেছিস, তুই যদি এটা করিস তাহলে আমি তোর ক্ষতি করব। এইভাবে ওই দুষ্ট জিনটি তান্ত্রিককে ভয় দেখাতে থাকে, কিন্তু ওই দুষ্ট জিনটি যখন বুঝতে পারে যে এই তান্ত্রিক হার মানার লোক না এবং সে ভয় পাওয়ারও লোক না, তখন ওই দুষ্ট জিনটি ভয় পেতে থাকে। এক পর্যায়ে তান্ত্রিকের কাছে হার মেনে যেতে হয় জিনটি, এবং সে বলে সে কাদের মিয়ার সুরতে বিভিন্ন মানুষকে ভয় দেখাতো আর বিভিন্ন মানুষকে হত্যা করতে প্ররোচিত করত। যে কাজটি কাদের মিয়াকে দিয়েও সে করিয়েছিল, এবং হালিমাকে সে ধরেছে এবং তাকে আত্মহত্যা করিয়ে ছাড়বে, কিন্তু একটি শর্তে সে চলে যাবে। সেটি হচ্ছে ওই কাঁঠাল গাছের নিচে, ওই কাঁঠাল গাছে কাদের মিয়া গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেখানে যদি দুটো কালো খাসি রেখে আসে তাহলে এই কাজটি বন্ধ করে দেবে এবং ওই গ্রাম ছেড়ে চলে যাবে। হালিমার পরিবারের কথা রাজি হয় এবং রাজি হওয়ার পরেই হালিমা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। তারপর তাকে গোসল করিয়ে শুইয়ে দেওয়া হয়। তখন তান্ত্রিক বলেন, এখন থেকে বেশ কিছুদিন ওকে খুব কড়া নজরদারিতে রাখবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই রাত্রেই ওই কাঁঠাল গাছের নিচে দুটো কালো খাসি বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রেখে আসার পর কিছু সময় পর একজন ব্যক্তি চিন্তা করেন দেখে আসি খাসিটা আছে কিনা। গিয়ে দেখেন ওই খাসি দুটো ওখানে নেই। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই খাসিটা ওই রাত্রে দিয়ে আসার পর ওই গ্রামে আর এরকম ঘটনা ঘটেনি। এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ইসলাম গাছ ভাইকে, যিনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের লিসেনারদের জন্য চমৎকার এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনার আরও অনেক ঘটনা শোনার প্রতীক্ষায় আমরা থাকব। ধন্যবাদ সমস্ত শ্রোতা বন্ধুকে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমাদের এই এপিসোডটি দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি।